আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা যারা পত্রপত্রিকা পড়ছেন বা সাম্প্রতিক সময়ে সরকারের কূটনৈতিক তৎপরতা এবং দেশের যে উন্নয়ন কর্মকাণ্ড, এই বিষয়গুলো যারা তদারক করছেন এবং যারা পর্যবেক্ষণ করছেন, তারা ইতিমধ্যে জেনে গেছেন যে জাপান যে কোনো ব্যাপার হোক না কেন বাংলাদেশের ব্যাপারে নিদারুণ অসন্তুষ্ট। এবং আপনারা এও জানেন যে স্বাধীনতার পর থেকে কোনো একটি একক রাষ্ট্র যদি ডোনেশন হিসেবে কিংবা ঋণ হিসেবে কিংবা ধরে নেয় যে গ্র্যান্ট সহযোগিতা হিসেবে বাংলাদেশকে সবচেয়ে বেশি সহযোগিতা করে থাকে, সেই রাষ্ট্রটির নাম জাপান। বাংলাদেশে জাপানের যে বিনিয়োগ, অনেক বিনিয়োগ। বাংলাদেশে জাপানিরা যে ব্যবসা বাণিজ্য করে সেটাও কোনো অংশে কম নয়। জাপান তার সরকারের উন্নয়ন সহযোগী জাইকার মাধ্যমে আমাদেরকে যে বিভিন্ন প্রকল্পে লোন দেয়, এটা প্রায় বিশ্বব্যাংকের কাছাকাছি। এবং বিশ্বব্যাংক, জাইকা, আইডিবি, তারপর মানে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এরা যুগপৎভাবে পাল্লা দিয়ে বিভিন্ন প্রকল্পে বাংলাদেশে অর্থ বিনিয়োগ করে। কী কারণে জানি না, কিন্তু জাপানের সরকার এবং যারা লোকজন আছে তারা বাংলাদেশকে খুব বেশি সম্মান করে। আমি যখন সংসদ সদস্য হলাম তখন ঠিক সেই সময়টাতে একবার দেখলাম যে জাপানের সঙ্গে আমার কাজ করার, মানে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হলো। বাংলাদেশের পার্লামেন্টে জাপান এবং বাংলাদেশ এই দুই পার্লামেন্টের মেম্বারদের মধ্যে একটা মৈত্রী সংগঠন আছে। মানে জাপানের পার্লামেন্ট তাদের সংসদ সদস্যরা বাংলাদেশের পার্লামেন্ট মেম্বারদের সাথে একটা বন্ধুত্ব এবং মৈত্রীর সম্পর্ক দীর্ঘদিন ধরে সেটা করছিল। তো 9 পার্লামেন্টে সেই যে জাপান বাংলাদেশ যে মৈত্রী সংগঠন আছে এমপিদের, আমি সেটার সম্ভবত সাধারণ সম্পাদক হয়ে গেলাম। আমার মনে নাই এখনও। জিল্লুল হাকিম এটার সভাপতি ছিলেন। তো ওই সুবাদে বাংলাদেশের জাপানি অ্যাম্বাসেডর যিনি ছিলেন তিনি সহ জাপানে যারা মন্ত্রী, মিনিস্টার, এবং আমি যখন জাপান ভ্রমণে গেছি সেখানে একেবারে সর্বোচ্চ কর্তা ব্যক্তি, তাদের সঙ্গে মেশার সুযোগ হয়েছে। এবং অবাক করার ব্যাপার হলো যে বিভিন্ন সময় জাপানে যারা সাবেক রাষ্ট্রদূত ছিলেন, আমি একজন সংসদ সদস্য, আমার সঙ্গে দেখা করার জন্য সেই সাবেক রাষ্ট্রদূতরা জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। তারা অনেকে ব্যক্তিগতভাবে ডিনারে দাওয়াত করেছেন এবং সেই অ্যাম্বাসেডর যারা আছেন হয়তো 10 বছর আগে দায়িত্ব পালন করেছেন, কিন্তু বাংলাদেশের একজন মেম্বার অফ পার্লামেন্ট বা জাপান বাংলাদেশ মৈত্রী সমিতি এরকম একটা অ্যাসোসিয়েশন আছে পার্লামেন্টে, সেটার সেক্রেটারি সেখানে গেছেন, সেটা তারা সেলিব্রেট করেছে। এবং সবচেয়ে অবাক ব্যাপার হলো যে আমি যে বছরটিতে ওখানে গিয়েছিলাম রাষ্ট্রীয় মেহমান রূপে, সে বছর 26শে মার্চ পড়ল, তখন আমি টোকিওতে ছিলাম। এবং সেখানে বাংলাদেশ এম্বাসি তাদের যে অনুষ্ঠান, জাতীয় অনুষ্ঠান, সেটা আয়োজন করলো এবং আমি সেখানে প্রধান অতিথি রূপে ভাষণ দিলাম। অবাকের ব্যাপার হলো যে জাপানের অন্তত 50 থেকে 60 জন মন্ত্রী, 100 জনের উপরে সংসদ সদস্য এবং বিভিন্ন কূটনৈতিক কোরের যারা লোকজন আছে তারা নজিরবিহীনভাবে সে বছর, এটা সম্ভবত 2010 অথবা 11, সেই টোকিও শেরাটন হোটেলে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। এবং আমার মানে তখন ম্যাচুরিটি কোন পর্যায়ে আমি নিজেও আমি ভাবি না, কিন্তু আমি ইংরেজিতে বক্তব্য দিয়েছিলাম, বহু মানুষ সেই বক্তব্য শুনেছিলেন এবং আমেরিকান অ্যাম্বাসেডার থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন অ্যাম্বাসেডার, অস্ট্রেলিয়ান অ্যাম্বাসেডার, মানে পাগল হয়ে গেছিল। মানে মানুষের সবসময় তো আসলে সব ব্যাপারে ভালো ব্যাপারে মানে ফ্লুয়েন্সি আসে না। বঙ্গবন্ধু যেমন একবার 7ই মার্চের বক্তব্য দিয়েছেন, ওটা একবারই, দ্বিতীয়বার তিনি আর জীবনে এটা পারতেন না। তো ওই দিনের আমার ভাষণটি কী করে যেন ওরকম সুন্দর বের হয়ে গেছিল, আমি এখন খুঁজছি সেই রেকর্ডটা, খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা চমৎকার ভাষণ হয়েছিল সেখানে।
তো ওই সময়টাতে জাপান সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের সঙ্গে মোলাকাত হয়েছিল, কথাবার্তা হয়েছিল এবং বাংলাদেশের সঙ্গে তাদের যে কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতা কারণ হিসেবে প্রায় সবাই বলেছিল যে একবার জাপানের একটি বিমান ছিনতাইকারীরা ছিনতাই করে ঢাকা এয়ারপোর্টে নিয়ে এসেছিল জিয়াউর রহমানের জামানাতে। তখন সেনাবাহিনী প্রধান না, বিমান বাহিনী প্রধান ছিলেন এয়ার ভাইস মার্শাল এজি মাহমুদ। তিনি এই পুরো বিষয়টিকে এত চমৎকারভাবে হ্যান্ডেল করেছেন, যার কারণে জাপানে এই এয়ার ভাইস মার্শাল এজি মাহমুদকে তারা এখনও কৃতজ্ঞতা ভরে স্মরণ করে এবং সম্ভবত জাপান সরকার তাকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত পদবি, মর্যাদা এবং পুরস্কার দিয়েছিল।